প্রিয় দর্শক, স্বাগত সবাইকে সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, করোনাকালে দেশে এসে আটকে গেছেন 4 থেকে 5 লাখ প্রবাসী শ্রমিক। রেমিটেন্সে ভর করে অর্থনীতির ভিতের উপর দাঁড়ালেও দেশে আসা প্রবাসী শ্রমিকরা কর্মস্থলে ফিরতে না পেরে পড়েছেন অথই জলে। এদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকের শেষের পথে, অধিকাংশরই আছে চাকরি হারানোর আতঙ্ক। সরকারের পক্ষ থেকে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও অনেকে পায়নি সেই সুবিধা। এমন একটি বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয়, দেশে এসে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের কি হবে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান মিস্টার শরীফুল হাসান। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বাইরার সাবেক মহাসচিব মিস্টার শামীম আহমেদ চৌধুরী নোমান। প্রিয় দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, কিংবা প্রশ্ন করতে পারেন এবং লিখতে পারেন আমাদের ফেসবুকেও। মিস্টার নোমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়ে আমরা ঠিক করেছি যে প্রবাসী শ্রমিকদের একটা অংশ এখানে এসছে, বাংলাদেশে তারা আটকে পড়ে গেছে, তারা ফিরতে পারছে না এবং তারা যে ধরনের সমস্যার মধ্যে আছে সেটি নিয়ে আজকে আমরা কথা বলছি। আপনি কিভাবে দেখছেন এবং কতটুকু খোঁজ খবর আপনার কাছে আছে আসলে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা জানি সবাই যে আমরা সারা বিশ্বে একটি বর্তমানে যে পরিস্থিতিটা গত 1.5 বছরের উপরে বিশ্ব মহামারীর কারণে আমরা পৃথিবীর সব জায়গাতেই এফেক্টেড। সেই কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে সেক্টরটি সেটি হলো আমাদের ফরেন এমপ্লয়মেন্ট। কারণ আমরা যারা হয় ফরেন এমপ্লয়মেন্টটি হলো পুরোটাই মানুষ যারা বিদেশে যান, আর এই রোগটি মূলত ইনফেকশনটি মানুষ বাহিত। সেই কারণে এখানে এই প্রবলেম হচ্ছে। আপনি যেটি বলেছেন যে আমাদের অনেক কর্মী ফেরত এসছে, তারা যেতে পারেনি। এখানে স্ট্যাটিস্টিক্সে কিছুটা বোধহয় আমাদের বিনার সাথে বলবো, এখানে বোধহয় কিছুটা কারেকশন আছে। আমরা আসলে যেভাবে প্রেডিকশনটি ছিল মহামারী শুরু হওয়ার সময় যে অনেক কর্মী ফেরত আসবে, আসলে ওই পরিমাণ কর্মী ফেরত আসেনি। এটা একদিকে ভালো যে আমাদের মূলত কর্মীরা কাজ করেন মধ্যপ্রাচ্য বেশি, এবং সেখানে তারা সেই অবস্থাটা দ্রুত সময়ের মধ্যে একটি কন্ট্রোল অবস্থায় নিয়ে আসার কারণে তাদের লাইফ স্কিলটা তারা স্বাভাবিক অবস্থায় নিয়ে গেছে, যার ফলে আবার পুনরায় সেখানে কাজকর্ম চালু হয়েছে এবং নতুন করে লোকজন যাচ্ছে। স্পেশালি মিডল ইস্টে যারা এসছেন তারা কিন্তু অলমোস্ট অনেকে চলে যেতে পেরেছেন, কিন্তু আমরা আটকে গেছে ফার ইস্ট নিয়ে। যেমন সিঙ্গাপুরের কথা যদি বলি, আমরা মালয়েশিয়া যদি বলি, এই দুটো জায়গা থেকে যারা আসছেন এই কর্মী ভাইরা ফেরত যেতে পারেননি। কারণটা আমরা জানি যে মালয়েশিয়া আজকে প্রায় অলমোস্ট 1.5 বছরের উপরে আমাদের বর্ডারটি ক্লোজ করা আছে, সিঙ্গাপুরও তাই। সেই কারণে এই কর্মীতে যাওয়ার সুযোগ পায়নি। এখন যেটা হয়েছে যে বাংলাদেশে মিডল ইস্ট থেকে স্পেশালি আমাদের প্রায় 80% কর্মী আছেন সৌদি আরব। সৌদি আরবের থেকে কিন্তু আমাদের অনেক কর্মী চলে গেছে। কারণটি হলো এখন যাওয়ার যেটি হলো যে এটি সরকার নয়, যাবেন হচ্ছে যিনি কর্মী এবং তার যে নিয়োগকর্তা। ডিপেন্ড করে নিয়োগকর্তার নেবার উপরে, কারণ তার তো ভিসাটি এক্সপায়ার হয়ে গেছে। এই নিয়োগকর্তাকে তাকে রিনিউ করে কাগজগুলো পাঠাতে হবে, সেই কাগজগুলো আবার দূতাবাসের মাধ্যমে প্রসেস করে যেতে হবে। সো যেসব কর্মীরা আটকা পড়ে আছেন তাদের কিন্তু ফেরত যাওয়াটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তার নিয়োগকর্তার উপরে। তার নিয়োগকর্তা যদি তাকে না নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সরকার বা ওই দেশের সরকার চেষ্টা করলেও এই কর্মী যেতে পারবেন না, কারণটি তার নিয়োগকর্তার উপর ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে কর্মীদের যেটি প্রয়োজন তাদের কন্টিনিউয়াসলি নিয়োগকর্তার সাথে কমিউনিকেশন রাখা, যাতে তারা নিয়োগ করে দেয়। মালয়েশিয়ার ক্ষেত্রে যেটি হয়েছে যে 6 মাসের পর বেশি যদি কোনো কর্মী না যোগদান করেন যে কোনো কারণে, কারণ বিশ্ব মহামারীতে আর কোথাও লেখা ছিল না, এটি একটি লর মধ্যে আছে, অটোমেটিক্যালি কোম্পানি কিন্তু বসে থাকে না, কোম্পানি কিন্তু তার ওই জায়গায় স্থলাভিষিক্ত অন্য কাউকে নিয়ে নেন, কারণ তার তো কাজ করতে হয়। সেই ক্ষেত্রে মালয়েশিয়া যারা আছেন যাওয়ার অপেক্ষায় তাদের জন্য একটা আনসার্টেনিটি হয়ে গেছে যে এরা আবার ওই কোম্পানিতে যেতে পারবেন কিনা। সেখানে নতুন করে যখন মালয়েশিয়া খুলবে সেখানে হয়তো তাদেরকে প্রায়োরিটি বেসিসে আমরা যদি রিএমপ্লয়মেন্ট করতে পারি। সবচেয়ে বড় যে জিনিসটি দরকার সেটি হলো আমাদের এই যে যারা যেতে পারেননি এখন যারা আছেন কান্ট্রি ওয়াইজ, তাদের যদি আমরা একটি ডাটাবেস তৈরি করতে পারি, এবং যেটি কাজ আমি জানি অলরেডি মন্ত্রণালয় হাত দিয়েছেন, এই ডাটাবেসটা যদি আপনার কাছে থাকে যে এক্স্যাক্টলি কোন দেশে কতগুলো কর্মী ফেরত যেতে পারেননি, তাহলে তাদের রিহ্যাবিলিটেশন জন্য আপনি লোকালি তাদেরকে কোনোভাবে ব্যবস্থা করা, এবং যখন আবার নতুন এমপ্লয়মেন্টের সুযোগ আসবে সেই দেশগুলোতে
তাদেরকে যেন প্রায়োরিটাইজ করে আমরা তাদেরকে নিতে পারি। অনেক ধন্যবাদ মিস্টার নোমান, আপনি সঙ্গেই থাকুন। আরো প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে ফিরে আসবো। আমাদের সঙ্গে ব্র্যাকের কর্মসূচি আছে অভিবাসনের শরীফ, আপনি একটা গবেষণা করেছেন ব্র্যাকের পক্ষ থেকে যে এই প্রবাসী যারা ফিরে এসছে তাদের যে আর্থসামাজিক অবস্থা নিয়ে, তো মূল ফাইন্ডিংসগুলো আপনি যদি একটু বলেন যে কত সংখ্যা এবং তারা এখন কিভাবে জীবনযাপন করছে আসলে। ধন্যবাদ। একেবারে আমরা যেটা পেয়েছি ইতিমধ্যেই যারা ফেরত এসছেন, নোমান ভাই একটি কথা ঠিক বলেছেন, শুরুর দিকে আশঙ্কা করা হচ্ছিল যে প্রায় 20 লাখ লোক ফেরত আসবে, একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে। সেই তুলনায় আমরা আসলে আশাবাদী যে 5 লাখ লোক ফেরত এসছে গত এক বছর। এটা কিছুটা ইতিবাচক, কিন্তু এই যে ফেরত আসা যে লোকজন কেমন আছেন সেটা জানার জন্যে গত বছর যখন কোভিড শুরু হয় আমরা প্রথম মার্চ এপ্রিল মেতে তাদের অবস্থা জানার চেষ্টা করি। সে সময় আমরা দেখেছি যে 87% তারা বলেছেন তারা তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আছেন। তারা কি করবেন, কোথায় যাবেন, কি পরিবার নিয়ে চলবেন তারা কিছুই জানেন না। ঠিক এক বছর পর এইবার আমরা আবার ওই লোকগুলোরই জানার চেষ্টা করলাম তারা এখন কেমন আছে বা তাদের সংকটকে আমরা পেলাম প্রায় 50%, আসলে এক্স্যাক্টলি 48 সামথিং। তো তারা বলছেন তারা আসলে কিছুই এখন পর্যন্ত করতে পারেননি। তারা কেউ ধার দেনা করছেন, কেউ দিনমজুর হচ্ছেন, নানানভাবে তারা দিন কাটানোর চেষ্টাটা করছেন। আবার আমরা অনেককেই পেয়েছি যারা ইতিমধ্যেই রিমাইগ্রেট করে গেছে, চলে গেছে। একটি জিনিস হচ্ছে আমাদের যদি দেখি আমরা এই বছর আমাদের প্রায় 2 লাখ কর্মী বিদেশে গিয়েছে, তার মধ্যে আপনার বলতে গেলে পুরোটাই প্রায় 75% গেছে সৌদি আরবে। এককভাবে বাকি মার্কেটগুলো কিন্তু আমাদের এখনও বলা যায় প্রায় বন্ধ। শুধু সিঙ্গাপুর বা মালয়েশিয়া যে তা না, আমাদের আসলে বাহরাইন, ওমান কোনো দেশটাই খুব বেশি খুলছে বলা যাবে না। সৌদি আরবের উপর দিকে আছে বলে আমাদের ওই যে বললাম যে 73% সৌদি আরব গিয়েছে। তো বাকিদের কি হয়েছে? বাকিরা আসলে অনেকেই যেতে পারেননি, অনেকের ডেটা নেই, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এবং আমাদের একটা ফাইন্ডিংস আমরা দেখেছি, ধরুন যেই লোকটা পুরনো 8-10 বছর ধরে যে প্রতিষ্ঠানের মালিকের সাথে কাজ করতেন, মালিকের কাছে টেস্টের যে এই কর্মীটা আমার ভালো, মালিক তাকে কিন্তু নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ফেরত আসাতে একটা বড় অংশ যারা চাকরি হারিয়েছে বা ফেরত এসেছে তারা আসলে হয়তো গিয়েছিল 2019 সালে বা গিয়েছিল করোনা শুরুর আগে আগে, তারা তাদেরকে এখনও প্রমাণ করতে পারেননি। সেই অবস্থায় প্রচুর লোকজনকে ফেরত আসতে হচ্ছে। তাদের কিন্তু ভাগ্যটা সবচেয়ে অনিশ্চিত আছে, তারা কই যাবেন, কি করবেন। কারণ এখন অনেকেই না বুঝতে চায় না, ভাবে যে বিদেশ থেকে এসছে, ওর বোধহয় অনেক টাকা আছে, ওর তো সংকট না, ওর তো আর গরিবের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে না। আমরা আমাদের গবেষণায় বা বলি যে আমরা এই মানুষগুলো হচ্ছে পুয়োরের চেয়েও পুয়োর, গরিবের চেয়েও গরিব। কেউ প্রশ্ন করতে পারেন যে এই লোক বিদেশ গেল, ও গরিবের চেয়েও কী করে গরিব হয়? আসলে একজন মানুষ যখন বিদেশ যায় তিনি কিন্তু 4-5-6 লাখ টাকা ধার দেনা করে, জমিটা বন্ধক দিয়ে বা জমিটা বিক্রি করে চলে যায়। তার এই যে জিরো ব্যালেন্সে আসছে, ধরেন যে মানুষটা এখানে রিক্সাওয়ালা আসছে তার ব্যালেন্স হচ্ছে 0+ সামথিং, আর যে বিদেশ যাচ্ছে সে কিন্তু নেগেটিভে চলে যাচ্ছে তার জমি জমা সব বিক্রি করে। তাকে ওই সার্টেন অবস্থায় আসতে সময় লাগে। যে কারণে আমরা কোভিডের সময় এমনও লোকজন দেখেছি সে এখন গরিবের চেয়েও গরিব হয়ে গেছে। এখন সে না পারছে লাইনে দাঁড়াতে। শরীফ সঙ্গে থাকুন, একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আমি আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান বুলবুল বলছি নরসিংদী থেকে। একটু জোরে বলুন আপনি। হ্যাঁ, আমি মিজানুর রহমান বুলবুল বলছি নরসিংদী থেকে। বলুন। আমার একটা প্রশ্ন ছিল, যদিও আজকে সরকারি কোনো প্রতিনিধি নেই, তারপরে যেহেতু অনুষ্ঠানটা প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসী যারা গত 2-3 মাস যাবৎ বিদেশে যাচ্ছে, বিশেষ করে সৌদি আরবে যারা যাচ্ছে তাদেরকে হোটেল ভাড়া বাবদ এখানে 70,000 টাকা অতিরিক্ত খরচ করতে হয়েছে। তো এটা এক পর্যায়ে সরকার 25,000 টাকা প্রণোদনা দেওয়ার কথা। আমার ছোট ভাই গত জুন মাসের 5 তারিখে সৌদি আরব গেছে, আজকে জুন মাস গেল, জুলাই গেল, আজকে আগস্ট চলে গেছে, আজ পর্যন্ত ওই টাকাটা পাওয়া যায় নাই। এটা কি আসলে সরকার যে ঘোষণা দিচ্ছিল এটা কি শুধু ঘোষণাই ছিল? এটা বাস্তবায়ন। অনেক ধন্যবাদ নরসিংদী থেকে প্রশ্ন করার জন্য। শরীফদের উত্তর দেন। আমি এই উত্তরটা ঠিক বলেছেন, ইতিমধ্যে সরকার আবার বন্ধ করে দিয়েছে। তারা বলেছে এখন কাউকে কোয়ারেন্টাইন নেবে, সে বিষয়ে আসছে। সেটা আসলে আমাদের যাওয়ার ক্ষেত্রে শুধু যে ভাই বলেন কোয়ারেন্টাইনের সমস্যা, আপনি জানেন সৌদি আরব হঠাৎ করে নিয়ম করলো যে তারা কর্মী নেবে, কিন্তু যাওয়ার সময় তাদের প্রত্যেককে 14 দিনের কোয়ারেন্টাইন করতে হবে যদি টিকা দেওয়া না থাকে। এই 14 দিনের কোয়ারেন্টাইনে দেখা গেল তার অতিরিক্ত 60-70-80 হাজার টাকা খরচ হচ্ছে। আগে সে যেটা জায়গায় যেতে পারতো তার সাথে কিন্তু অতিরিক্ত বিমান ভাড়া, আপনি শুনলে অবাক হবেন, যে বিমান ভাড়া নর্মালি 30,000 টাকা ছিল সেটা 70-80-90 হাজার টাকা হয়ে গেল। মানে আপনি অনেকে বলতে পারেন দূরত্ব বেশি হলে আপনি কলকাতা বা ভারতের অনেক শহর যারা অনেক দূর
তার ভাড়া দেখা যায় হয়তো বাংলাদেশি টাকায় 25, 30, 35 আছে, আর বাংলাদেশি একজনের সৌদি আরব যেতে 80-90 হাজার টাকাও লাগছে, যে টাকাতে আপনি আমেরিকা বা ওই টাকা চলে যেতে পারেন। তার মানে অতিরিক্ত বিমান ভাড়া যুক্ত হচ্ছে। তারপরে এই যে ভাই বললেন তার মতো সমস্যা হচ্ছে যে কোয়ারেন্টাইনের জন্য 70 হাজার টাকা অতিরিক্ত লাগছে। এই কোয়ারেন্টাইনের জন্য টাকাটা লাগছে, সরকার বললো যে তারা 25 হাজার টাকা করে দিবে, এবং বিপুল সংখ্যক আবেদন পড়েছে, সেইটার প্রক্রিয়া আছে, এবং নতুন করে আবেদন নেওয়া বন্ধ রাখা হয়েছে। তারা যদি আবেদন নিয়ে থাকেন তিনি হয়তো পাবেন। কিন্তু সংকট যেটা হচ্ছে, কতগুলো সমন্বয়হীনতা রয়ে গেছে। যেটা হচ্ছে, আপনি ধরেন টিকা নিয়েছেন, আপনি প্রথম ডোজ নিলেন, দ্বিতীয় ডোজ নিলেন, নেওয়ার পর পরের দিন আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। কিন্তু সৌদি আরব একটা নিয়ম এখন আবার বলছে যে টিকা আপনার 2 ডোজ শেষ হওয়ার পর আপনাকে আরও 14 দিন অপেক্ষা করতে হবে। তাতে হচ্ছে কি, আমরা বিপুল সংখ্যক এরকম মাঠ পর্যায়ে পেয়েছি বিদেশ যাওয়ার জন্য অপেক্ষা আছে, সে মেডিকেল টেস্ট করে রেখেছিল, তার মেডিকেল টেস্টের মেয়াদ শেষ, এখন আবার তাকে মেডিকেল টেস্ট করবে। আমাদের রিক্রুটিং এজেন্সি নোমান ভাই আবার যে প্রবলেম ফেস করছে, সে হয়তো দিনে 100টা পাসপোর্ট বিমানবন্দরে যে পিসিআর স্থাপন করে, সেটা কি আমরা করতে পেরেছি আসলে? না, সেটা আমরা এখন পৃথিবীর অনেক দেশ কিন্তু করেছে, আমরা এখনো পাচ্ছি না, আমরা এখনো পারিনি। আমরা ঠিক 1 বছর আগে, নোমান ভাই মনে আছে, আমি কিন্তু আলোচনায় বলেছিলাম যে একটা সময় ঠিক এই সংকটটা হবে, পৃথিবীর অনেক দেশে কোভিড কমে যাবে, আমাদের কোভিডের পরিস্থিতি এমন থাকবে যে অনেক দেশ চাইলেও নেবে না। ঠিক তাই হলো, আমরা দেখলাম। আপনি বছরে 5 লাখ লোক, 6 লাখ লোক বিদেশ যাবে, আমাদের ধরেন এবছর 2 লাখ লোক গেল, বছরে এই ধরেন সর্বোচ্চ ধরলাম আমি 5 লাখ লোক বিদেশ যাবে। এই 5 লাখ লোকের 10 লাখ টিকা ম্যানেজ করা কি খুব কঠিন কাজ ছিল? আমরা সেই টিকা নিয়ে যে সমন্বয়হীনতা দেখলাম, আসছে, তারা টিকা যথাসময়ে পাচ্ছে না। শেষ মুহূর্তে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি লিখলো, মানে এমন একটা ছিল সমস্ত দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কিন্তু এই প্রবাসী তো আমাদের সবার ছিল, আমাদের স্বাস্থ্য, রাষ্ট্রের প্রবাসী শ্রমিকরা কিন্তু বলেছিল যে সিঙ্গেল ডোজ জনসনের টিকা আনা যায় কিনা, সেই দাবিগুলো তারা তুলেছে। এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একসময় এমনও বলেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যে তোমরা যদি টিকা দিতে না পারো বলো, জনসন বন্য টিকা দিতে, তখন আমরা টাকা দিয়ে দেবো। কিন্তু ওই যে সবাই যে প্রবাসী, যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব, তার কারণে আমাদের মন্ত্রী সচিব কত জায়গায় যাবেন, এই প্রবাসীদের যে দায়িত্বটা আমাদের সবার, কারণ তারা যে রেমিটেন্স পাঠায় $24-25 বিলিয়ন বছর, এটা সুবিধাভোগী তো সবাই, এই রাষ্ট্র পুরোটা তার রিজার্ভ বলি, সব কিছু বলি, দায়িত্ব নেওয়ার সময় প্রবাসীদের আপনি কিন্তু তার কোনো অভিভাবক তাকে পাবেন না সেই সময়, না রিক্রুটিং এজেন্সি, না সরকার, না। এইটার একটা খুব দুর্ভাগ্যজনক, যেই কারণে আপনার আজকের যে টাইটেল যদি আমরা বলি আলোচনায়, যে দেশে আসে আটকে পড়াদের কী হচ্ছে, এই যে তাদের যে দায়িত্ব নেই, আপনি বলেন সরকারের কিন্তু বেশ কিছু পদক্ষেপ ছিল এই আটকে পড়াদের জন্যই বলি। প্রথমত যে 700 কোটি টাকার 2টো প্যাকেজ ঘোষণা করা হলো, একটা 200 কোটি আর একটা 500 কোটি, যে বিদেশ ফেরত লোকদের রিইন্টিগ্রেশনের জন্য সহজ সত্ত্বে লোন পাবো। সর্বশেষ আমি কয়েকদিন আগে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মহোদয়ের সাথে কথা বলছিলাম, আপনি দেখেন 700 কোটি টাকা সরকার বরাদ্দ দিয়েছে, সেই টাকাটি এখনো ডিসবার্স হয়নি। আপনার 5 লাখ লোক এসে বসে আছে, তারা একটু কিছু করার জন্য চাচ্ছে, সেই টাকাটা তারা পাননি। নিয়ম জটিলতা এমনভাবে করা হলো, তারপরে দেখা গেলো আবেদন এমন করা হলো যে আপনি দেশে আসার পর তো 6 মাসে একটা ব্যবসা থাকতে হবে। যেই মানুষটা বিদেশেই ছিল, সে হঠাৎ করে দেশে এসে 6 মাসের ব্যবসার কাগজপত্র কোথায় পাবে? দেখা গেলো সে তার আবেদনই কোথাও নিচ্ছে না, আবার তাকে দিনের পর দিন ঘুরতে হচ্ছে। এই যে আমাদের সেবার এখনও স্বাধীনতার 50 বছর আমরা যাচ্ছে, আমাদের প্রতিটা সেবাই, আপনি সর্বশেষ পাসপোর্ট, এই যে আটকে পড়া আরেকটা ভয়ানক সংকট, পাসপোর্ট আমরা দেখলাম যে বেশি নিডেবল পাসপোর্ট ছাপা একযোগে পৃথিবীর সবগুলো দূতাবাসে বন্ধ, প্রবাসীরা অনিয়মিত হয়ে যাচ্ছে, অবৈধ, তার পাসপোর্ট সে পাচ্ছে না। কেন? আপনার যে 3 কোটির এমআরপি মেয়াদ, এই যে প্রতি মুহূর্তে যে প্রবাসীদের দুর্ভোগ। অনেক ধন্যবাদ শরীফ, আপনি থাকেন, আমি আসবো আপনার কাছে। মিস্টার নোমান, আপনি যদি বলেন যে শরীফ যতক্ষণ বললো যারা সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি, এয়ারপোর্টে পিসিআর মেশিন না বসানো থেকে শুরু করে, দূতাবাসগুলোর মেশিন নিডেবল পাসপোর্ট বন্ধ করা থেকে শুরু করে, ইভেন ব্যাংক লোনের ক্ষেত্রে এই যে জটিলতা, এই সমন্বয়হীনতা থেকে আমরা তো বেরোতে পারছি না আসলে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু সংযোজন করি, যেটি হলো যে এই কোয়ারেন্টাইনের যে টাকাটি, আপনি শুনে আরো অবাক হবেন, সেটি হলো কোয়ারেন্টাইনের টাকাটি আমাদের টিকিট ইস্যু করবার সময় অনেক আগে দিয়ে দিতে হয়, প্রায় কখনো কখনো 1 মাস আগে, কারণ টিকিট এখন এত ক্রাইসিস যে আমাদেরকে অনেক আগে টিকিট বুকিং করতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে টিকিটের একটা উচ্চ মূল্য, দ্বিতীয় হলো কোয়ারেন্টাইনের 70,000, প্রায় অলমোস্ট $800 থেকে $900 এটি অ্যাড হলো। এই টিকিটটি নেবার পরে 48 আওয়ার্স আগে তাকে পিসিআর টেস্ট করতে হয়। সেই পিসিআর টেস্টে যদি কর্মী আপনার নেগেটিভ পজিটিভ আসে, তাহলে কিন্তু তার আপনার যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা টিকিটটা পাই, টিকিটটাকে আবার রিইস্যু ফিজ দিয়ে আমরা রিইস্যু করতে পারি, কিন্তু কোয়ারেন্টাইনের টাকাটা কমপ্লিটলি ফরফিটেড হয়ে যায়। এবং এই কর্মীকে আবার যখন আমরা 14 দিন পরে বা 21 দিন পরে নেগেটিভ হওয়ার পর পাঠাতে যাই, তখন কিন্তু আবার নতুন করে কোয়ারেন্টাইনে টাকা দিতে হয়, এবং এটির কোনো শুরু আমরা এখনো করতে পারিনি। তাহলে এই যে $800-900 করে টাকাটা চলে যাচ্ছে, কার টাকা যাচ্ছে? কর্মীর টাকা যাচ্ছে, কিন্তু দেশের টাকা চলে গেল। এই টাকাটি ডাবল যদি যায়, এটা আমরা এখন পর্যন্ত আমরা বলেছিলাম যে যদি প্রয়োজন হয় 10%, আমাদের সচিব মহোদয় অনেক চেষ্টা করছেন,
যে 10% তোমরা কেটে রেখে অ্যাটলিস্ট রিঅ্যাডজাস্ট করে দাও, কারণ এটা তো কর্মীর ফল্টের জন্য না, বিকজ অফ দি কোভিড ইনফেকশনের কারণে জি। সে যেতে পারেনি। ইট ইজ নট নোবডিজ ফল্ট। এটি গেল একটি। সেকেন্ডলি হলো যেমন জনসনের টিকেটে আমরা প্রথম থেকে বলে আসছি, দেখেন এখন আমার 2 লাখ কর্মী ওই বর্তমানে মাঠে নেই, আমি 1 লাখ কর্মী যদি ধরি, আপনি 1 লাখ ডোজ স্পেশালি জনসনের টিকাটা যদি আপনি আনেন, এই কর্মীগুলি 1 সপ্তাহের মধ্যে বিদেশে যেতে পারছে। কারণ এই 2টি ডোজ করতে গিয়ে যেটি হয়, ভিসার মেয়াদটি শেষ হয়ে যায়। 2টি ডোজে আমার যাচ্ছে 4 উইকস এবং তারপরে আবার যাচ্ছে 2 উইকস আপনার আরেকটা পিরিয়ড আছে, যেটাকে জি। আমরা বলতে পারি সেমি কোয়ারেন্টাইন প্যাকেজ। তো আপনারা কি কথা বলেছিলেন, বাইরের পক্ষ থেকে কি কথা বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কিংবা মন্ত্রণালয়ের সঙ্গে দেনদোবা করেছিলেন কিনা? এখন প্রবলেম যেটি হলো যে আমার মন্ত্রণালয় কি করবে, মাননীয় মন্ত্রী মহোদয় আর কত জায়গায় যাবেন? আপনি খালি একটি জিনিস দেখেন যে এটি কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়, এটি সারা দেশের দায়িত্ব। সারা দেশ বলতে আমি প্রত্যেকটা মিনিস্ট্রি। এখন টিকা আনার দায়িত্ব হলো স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন সে যদি এইটাকে প্রায়োরিটাইজ না করে, সব যদি আমার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? সেটাই বলছি, আপনারা কি বাইরের পক্ষ থেকে কি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন এটা নিয়ে? তার সঙ্গে আমরা কি যেটা আলাপ বলেছি করেছিলেন কিনা? ওয়েল, আপনি যেটা জানতে চাচ্ছেন, বর্তমানে বাইরেতে কোনো ইলেক্টেড বডি নেই, আমাদের মেয়াদটা শেষ হয়ে গেছে। সেখানে আমাদের যে কোভিড এর কারণে নির্বাচন অনুষ্ঠিত হয় নাই, যার ফলে বাইরা এখন রান বাই দি অ্যাডমিনিস্ট্রেটর, যার ফলে বাইরাতে কোনো বডি মুহূর্তে নাই। আমরা যেটা ইন্ডিভিজুয়ালি আমাদের যারা এক্স প্রেসিডেন্ট আছেন, মহাসচিব আছেন, আমরা এইভাবে চেষ্টা করছি কথা বলবার জন্য। এখানে আমি বিনয়ের সাথে বলবো, যেটা পারিবারিক বলে জি, অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শকের ফোন আছে, ফোন নিয়ে আমরা আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আমার নাম সিদ্দিকী নাসিরউদ্দিন, আমি এসকাটন থেকে বলছিলাম। বলুন। আমি বলতে চাচ্ছিলাম, আমার পরিচিত বেশ কয়েকটা কমপ্লেন আমার কাছে আছে। যেমন আমরা যারা আমাদের রেভিডেন্স যোদ্ধা, যেখানে দেশের অর্থনীতি যেই জায়গায় গার্মেন্টস এবং আমার রেভিডেন্স যোদ্ধার উপর ডিপেন্ড করে, এদের জন্য কি আমরা স্পেশাল যে টিকাটা, ধরেন আপনি সে যেখানে সিলেক্ট করা হয়েছে, যখন সে অনলাইনে বুক করলো এই হাসপাতালে সে টিকা দেবে, ওখানে যাওয়ার পরে যেই টিকাটা তাকে দিচ্ছে, কিন্তু সে যে দেশে যাবে সেই টিকাটা ওই দেশের জন্য অ্যালাউ হচ্ছে না, সে টিকা পাচ্ছে না, তার ভিসার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। আমি কি মনে করি সরকার কি এরকম উদ্যোগ নিতে পারতো না যে শুধু প্রবাসীদের জন্য একটা হাসপাতাল অথবা একটা বুথ অথবা জেলায় একটা জায়গায়, যে ওখানে সব রকমের টিকা রিজার্ভ রাখে, যে যে দেশের জন্য যে টিকাটা প্রয়োজন তাকে সেই টিকাটা দিবে। এটা কি দেশের জন্য অনেক সুবিধাজনক হতো না? এটা কি দেশীয় যোদ্ধাদের জন্য অনেক ধন্যবাদ। আমরা সেইটা নিয়েই কথা বলছিলাম। মিস্টার নোমান, আপনি যদি একটু বলেন। যে ধন্যবাদ আপনাকে। আসলে যে কথাগুলো আমরা সবাই বলছি, এটাই কিন্তু ডিমান্ড যে আমাদের প্রায়োরিটি, আমরা বলছি কি প্রায়োরাইজ করা, যে যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলছি, যারা দেশ ত্যাগ করে দেশের মায়া ফ্যামিলি রেখে, আপনি শুধু তাদের সোশ্যাল লাইফটার কথা চিন্তা করেন, তাদের কন্ট্রিবিউশনটা কি, তারা দেশে থেকে অর্থ, দেশের খাবার, দেশের চিকিৎসা, দেশের রাস্তাঘাট, দেশের অক্সিজেন ব্যবহার করছেন না, তারা তাদের পরিবারের আদর যত্ন রেখে, মায়া মমতা রেখে বিদেশে কাজ করছেন কত কষ্ট করে, এবং তারপর আবার উল্টা উপরন্ত তারা টাকা পাঠাচ্ছেন। তারা শুধু টাকাটাই পাঠাচ্ছেন না, আপনার তার যদি ফিজিক্যাল অবস্থাটা দেখেন, তার মেন্টাল অবস্থাটা দেখেন, তার স্যাক্রিফাইসটা কতখানি, সোশ্যাল স্যাক্রিফাইস, এটা যদি আমি কম্পেয়ার করি, তাদেরকে আমার কোথায় রাখা উচিত? আমরা এই জায়গাটাই বলছি যে এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি যে 4-5টা মন্ত্রণালয় আছে, আমাদের স্বরাষ্ট্র, আমাদের পররাষ্ট্র, আমাদের স্বাস্থ্য এবং বিমান, সেই সাথে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এখান থেকে ডেডিকেটেড অফিসার নিয়ে একটি কোঅর্ডিনেশন সেল থাকা উচিত বর্তমান প্রেক্ষাপটটাকে হ্যান্ডেল করার জন্য। এই যে আজকে দেখেন আপনি যে আমার যে মেশিনের কথা বলা হচ্ছে, সেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা, এরা যদি আজকে মেশিনটা তাদের বসায় ফেলতে পারে, সেই কারণে তাদের লক্ষ লক্ষ কর্মী যাওয়ার সুযোগ হয়ে গেল। বিকজ কোভিড পরিস্থিতি এমন এক জায়গায় যাচ্ছে এখন বা আছে, যে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন প্রোটোকল আমাদের করতে হবে। তাহলে উই হ্যাভ টু বি, আমাদেরকে আগে থেকে চিন্তা করতে হবে যে আগামী 6 মাসে কি হতে যাচ্ছে। তাহলে আমরা এটা এখন যদি চিন্তা করি, আমি 2 মাস পিছিয়ে গেলাম, এই 2 মাসে কিন্তু আমাদের কম্পিটিটর দেশগুলো কিন্তু আগায় গেল। একটা যদি আপনি বলেন, আপনি যেটা বললেন যে কোয়ারেন্টাইনের টাকা আগে জমা দিতে হয় এবং করোনা পজিটিভ হলে সেই টাকাটা পুরো আমার তামাদি হয়ে যাচ্ছে, এটা কি অন্য দেশের ক্ষেত্রে একই রকম হচ্ছে না শুধু বাংলাদেশ? এটা অন্য দেশে, পাকিস্তান, ভারতের যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে? তারা যেটি করেছে, তাদের টিকাটাকে প্রায়োরিটাইজ করেছে। এখন আপনি যদি এই টিকাটাকে প্রায়োরিটাইজ করতে পারেন এবং কমপ্লিট করতে পারেন, কারণ হচ্ছে 2টি ডোজ এবং 14 দিন যদি করেন, 1.5 মাস আমার ভিসা এক্সপায়ার হয়ে যায়। আমার ভিসাটা যদি এক্সপায়ার হয়ে যায়, আমি লোকটা পাঠাতে পারবো না। সেই ক্ষেত্রে কি হয়, টিকা ঠিকই যে 2টা নিয়ে, যেমন আমাদের কর্মী এখন যাচ্ছে, আমারই অনেক কর্মী যাচ্ছে, আমরা একটা টিকা নিয়েছি, এখন কি হচ্ছে, আমার কর্মী পাঠিয়ে দিতে হচ্ছে এমপ্লয়ার ডিমান্ড অনুযায়ী, সেখানে কিন্তু আমাকে কোয়ারেন্টাইন টাকাটা যাচ্ছে। ওয়ারাজ আমি যদি ডিলে করতে পারতাম, তাহলে কিন্তু কোয়ারেন্টাইন টাকাটা লাগতো না। সেই কারণে আমরা বলছি যে
আপনার 1 লাখ ডোজ বা 50,000 ডোজ, এখন বর্তমানে আপনি 2 মাসে 3 মাসের জন্য যদি 50,000 ডোজও আপনি এই জনসনের টিকাটা ব্যবস্থা করেন, যেটা সমস্ত জায়গায় একসেপ্টেবল, এবং আমাদের কর্মীটা উইদিন 2 উইকস টাইমের মধ্যে ফ্লাই করতে পারে, তাহলে এই জায়গাটা আমরা কেন প্রায়োরিটাইজ করছি না? আরেকটি যে আমাদের আরেক ভাই একটু আগে বলেছেন টেলিফোনে যে ইয়েস, আমরা কেন একটি হসপিটালকে ডেডিকেটেড করতে পারছি না যে এই জায়গাটায় একমাত্র শুধু প্রবাসী যারা ভাই বোন তাদের জন্য টিকা দেওয়া হবে? এই জায়গাটায় কিন্তু মন্ত্রী মহোদয়কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে উনি যিনি একটু আগে আমাদের হাসান ভাই বলেছেন যে এটা প্রথমে কিন্তু টিকা, এই বিদেশি কর্মীদের টিকা কিন্তু আমাদের প্রায়োরিটি বেসিসে ছিলই না, যেটা আমরা ডে 1 থেকে ডিমান্ড করে আসছিলাম। পরবর্তীতে মাননীয় মন্ত্রী মহোদয়ের অনেক প্রচেষ্টার ফলে কিন্তু সেটি শেষ পর্যন্ত হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে, কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা অনেক ধন্যবাদ মিস্টার নোমান, আপনি থাকুন, আমরা আরো আলোচনা করবো। শরীফ যদি একটু বলেন যে সমস্যার বিস্তার তো অনেক দেখলাম, মানুষ আসলে কি করতে হবে একটু যদি বলেন আপনি। না, ধন্যবাদ। আমি আসলে যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রথমেই বলি আসলে যে ওই অনুভবটা করা, ওই রেসপেক্টটা করা, ওই মানুষগুলোর প্রতি যত্নশীল হলে না অনেক কিছু কেয়ারটা করা যায়। আমরা প্রবাসীদেরকে কথায় কথায় মুখে মুখে বলি যে আমাদের রেমিটেন্স পাঠায় কিন্তু সত্যি সত্যি তাদের প্রতি ওই শ্রদ্ধাটা আমরা দেখাই না। আমি বহুদিন ধরে বলছি যে আমাদের আজকে বাংলাদেশের অর্থনীতি যে ভিত্তির উপর দাঁড়িয়েছে সেটা হচ্ছে 3টা অক্ষর, EFG। ই মানে এক্সপেক্টেড ওয়ার্কার্স, এফ মানে ফার্মার্স, জি মানে গার্মেন্টস ওয়ার্কার। আপনি কৃষক, গার্মেন্টস ওয়ার্কার, প্রবাসী যারা দেশকে আজকে টিকিয়ে রেখেছে, তাদের কোন শ্রেণীর মানুষটা মর্যাদা পায়? আপনি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেন, আপনি কৃষকের অবস্থা দেখেন, আপনি প্রবাসী শ্রমিকদের অবস্থা দেখেন। যারা এই দেশের অর্থনীতি ঠিক রাখছে তাদেরকে তো আমরা যথাযথ মর্যাদা দিই না। সেই পাসপোর্ট তৈরি করার থেকে শুরু করে এয়ারপোর্টে ভোগান্তি, বিদেশ গিয়ে ভোগান্তি, পাসপোর্টে ভোগান্তি, ফেরত আসার প্রতি পদে পদে হয়রানি এবং ভোগান্তি। যখন থেকে সে ঠিক করেন বিদেশ যাও, এই যে শুরু হলো ভোগান্তির চক্র, আজীবনের চক্রে পড়ে গেল। কিন্তু যেটা আপনি প্রশ্ন করেছেন সমাধানগুলো কী হতে পারে, আমি মনে করি যে দেশে আসে যে আটক করেছেন যারা রিমাইগ্রেট করতে পেরেছে, চলে যেতে পেরেছে, সেটা তো ভালো, চলে গেল। যারা যেতে পারবে না তাদেরকে আমরা দেশের মধ্যে তাদের স্কিলগুলো কীভাবে কাজে লাগাতে পারি। যারা ইতিমধ্যে বিদেশে কাজ করেছে এদের অনেকের দারুণ স্কিল আছে, দারুণ দক্ষতা আছে। আমাদের কিন্তু অনেক বড় বড় মেগা প্রজেক্ট নিচ্ছে আমরা, পদ্মা সেতু বলেন, আপনি পাওয়ার প্ল্যান্ট বলেন, রূপপুর বলেন, আমাদের ঢাকা বিমানবন্দর যে কাজ হচ্ছে, এই সমস্ত জায়গায় যদি আমাদের এই প্রবাসী যারা বাইরে বড় বড় কনস্ট্রাকশন ব্যয় কাজ করেছে তাদেরকে যদি আমরা নিতে পারতাম স্কিল দেখে যে কারা আমাদের আটকে পড়ে আছে, তার কোন ধরনের স্কিল আছে, প্রথম যদি তাদেরকে এই লাইভলিহুডের জন্য করতে পারতাম তাহলে আমার মনে খুব ভালো হতো। তারপরে প্রশ্নটা হচ্ছে গিয়ে, আপনি জানেন যে সরকার ইতিমধ্যেই আরেকটি প্রকল্প নিচ্ছে বিশ্বব্যাংকের সহায়তায়, যে বিদেশ ফেরতরা যেন দেশের মধ্যে কিছু শুরু করতে পারে। 427 কোটি টাকার একটা প্রকল্প নেওয়া হচ্ছে। সেই প্রকল্পের একটা ভালো দিক হচ্ছে আপনি একজনকে 13,000 টাকা করে তাকে একটা জরুরি সহায়তা দেবেন, এটুকু পর্যন্ত ভালো। কিন্তু আপনি 13,500 টাকা একজন মানুষ কয়দিন চলবে? 1 মাস, তারপরে কিভাবে চলবে? কাজেই সেই জন্য প্রতি মাসে 13,500 টাকা আয় করতে পারতো এমন যদি কোনো ব্যবস্থা করে দেওয়া যেত, যে প্রশিক্ষণ। তো এই প্রবাসী শ্রমিকদের কোনো সংগঠন আছে কিনা যারা বার্গেন করতে পারে? তাদের হয়ে কে কথা বলবে? আসলে এইটা খুব দারুণ কথা, কে নেগোশিয়েট করবে? কেউ নেই। এইটা বাংলাদেশের যেই সেক্টর সবচেয়ে বেশি দেয় সেই প্রবাসীদের জন্য কথা বলার জন্য কেউ নেই। আপনি বাইরা বলে তাদের রিপ্রেজেন্টেটিভ ইনভান্সেস, অফকোর্স যেহেতু রিক্রুটমেন্টের প্রসেসের সাথে আছে তারা জড়িত, তো বাইরা কি, বাইরে তো ব্যবসায়ীদের একটা বডি, তাই না? নোমান ভাই তো তার ব্যবসায়ীর স্বার্থের বাইরে যাওয়ার সুযোগ নাই, নোমান ভাই চাইলেও পারবে না। নোমান ভাই তো সুন্দর করে বলে দিল তাদের এখন ইলেকশন নাই, আর কোনো দায়িত্ব, তার মানে কেউ তাদের দায়িত্ব না, সুন্দর এড়িয়ে গেলেন। পিং পং ফুটবলের মতন তাদের দায়িত্ব কারণ আপনি দেখবেন এমন হয়েছে সেই বগুড়া থেকে হরতালের মধ্যে আপনি বলে দিয়েছেন যে কোভিড লকডাউন হবে না, কারণ ওর তো টিকিট আসছে, ও সেই বগুড়া থেকে উত্তরাঞ্চল থেকে মানে গরু ছাগলের মতন একটু একটু করে আসতেছে, আসার পর আপনি শুনছেন যে তার ফ্লাইট বন্ধ। এই যে আপনি সোনারগাঁয়ের সামনে যে কাছেই দেখেছেন দিনের পর দিন তারা রাস্তায়, তো তার তো পাসপোর্টের জন্য তাকে রাস্তায়, তাকে প্রতিটা জায়গার জন্য তাকে রাস্তায় নেমে বিক্ষোভ করলে আমরা জানতে পারি তার কোনো একটা সংকটে পড়ছে। কিন্তু কেন আমরা রিএড্রেস করতে পারি না? কোভিড শুরুর পর গত বছরের মার্চ, এপ্রিল, মে থেকে এই কথাগুলো বারবার আমরা বলেছি, এই সংকটগুলোই হবে এবং ঠিক তাই হবে। দেখি আমরা আরেকজন দর্শক আছে, দেখি তিনি কি বলেন। প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি নোয়াখালী সেনবাগ থেকে বলছি। আমার নাম আব্দুল আজিম, কিন্তু আমি একজন কাতার প্রবাসী। বলুন ভাই, বলুন, শুনছি আমরা। আমি একটা জিনিস বলতে চাই, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রবাসীদের জন্য একটা পেনশন বা একটা সিস্টেম, রেশন সিস্টেম আছে। যারা প্রবাস থেকে আসার পরে অন্তত পক্ষে তারা ক্যান্সেল করে আসার পর বা এককালীন চলে আসার পরে তাদের এইটা দিয়ে তারা তাদের বিবি বাচ্চা নির্ধারণ করতে পারে চলার জন্য।
কিন্তু আমরা যারা প্রবাস থেকে সরকার কি এরকম একটা অবস্থা নিতে পারে না? আমরা কতজন প্রবাসী আছি, কত লক্ষ প্রবাসী আছি, প্রত্যেক থানা ওয়ারি, ডিস্ট্রিক্ট ওয়ারি, সরকারের একটা হিসাব আছে। আমরা যখন বাইরে যাই কম্পিউটারে আমাদের নাম্বার, আইডি নাম্বার সবকিছু দেওয়া আছে। তাহলে আমরা যখন দেশে চলে আসি, পৌরসভার মাধ্যমে হোক, ইউনিয়নের মাধ্যমে হোক, আমাদের যদি একটা ডাল রুটির ব্যবস্থা করে দেয়, আমরা তো সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো, যে সরকারই হোক। জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। নোমান ভাইকে একটু বলবেন, এই শ্রমিকদের দিয়েই তো আপনাদের অর্থবিত্ত টাকা পয়সা সব হয়েছে, এদের জন্য কি করলেন আপনারা একটু বলেন। এই ধন্যবাদ প্রবাসী শ্রমিকদের জন্য আপনারা কি আপনাকে। করলেন আসলে? আমি শ্রমিক কথাটা এখানে আসলে মানান, এখানে আমরা বলি আমাদের সাথী বা কর্মী ভাই যারা আমাদের সাথে মিশে আছেন, অবভিয়াসলি আমরা আমাদের স্বার্থ মতো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু জিনিসটা হচ্ছে এখানে এককভাবে কারো কিছু করবার নাই, এখানে এটা সমন্বিত প্রয়াস, এটা রাষ্ট্রের একটি বড় রকমের দায়িত্ব আছে। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে যতটুকু পারি আমরা করেছি। ইভেন এই কোভিড এর সময় আমরা বাইরের তরফ থেকে আমাদের নিজস্ব ফান্ড থেকেও আমরা সাহায্যের জন্য এগিয়ে গিয়েছি আমাদের যেটুকু সামর্থ্য আছে। কিন্তু যে জায়গাটা দরকার সেটি হলো যে আমি যেটা বারে বারে বলছি যে আমাদের সমস্যা অনেক আছে, দ্যাটস অলরাইট, বাট আমাদেরকে একটি আমি যেটি বললাম যে এরকম যদি আমরা একটা কোঅর্ডিনেটেড সেল করে আমরা যদি এই কোন জায়গায় কোন কাজটি লাগবে সেটাকে প্রায়োরিটাইজ করি, এবং অন্য অন্য মন্ত্রণালয় যেটা আছে তারা যদি এটাকে একটা প্রায়োরিটি ভিত্তিতে দেখেন, সবই যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজ তো তাদের অধীনে নয়, অনেক কাজ আছে বিদেশে কর্মসংস্থানের যেটা ডিপেন্ড করে হচ্ছে ফরেন মিনিস্ট্রির উপরে। না নোমান ভাই, 2 বছর পার হয়ে গেল, এখনো আমরা এরকম কোঅর্ডিনেটেড সেল করতেই পারলাম না, এই ব্যর্থতা কার আসলে? এই উত্তর আমরা খুঁজবো বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। আপনারা দেখছেন আওয়াজ ডেমোক্রেসি। আমরা কথা বলছিলাম যে যারা প্রবাসী শ্রমিক যারা দেশে এসে আটকে পড়ে গেছে তাদের আসলে কি হবে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম দেশে এসে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের জন্য করণীয় কি। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে নোমান ভাই একটু যদি বলেন। আমরা বলছিলাম যে প্রায় 1.5 বছর 2 বছর হতে চললো এই এতগুলো প্রবাসী শ্রমিক তারা এসে আটকে পড়ে গেল, অনেকে যেতে পারছে না, তো আমরা এখনো সমন্বয় করতে পারলাম না। একটু কি ভালোভাবে জোর দিয়ে চাপ প্রয়োগ করে কিছুটা করে ফেলা সম্ভব কিনা? আসলে সবাই কি ঝিমিয়ে যাচ্ছে কিনা? আমরা আসলে সবাই কথায় কথায় বলি রেমিটেন্স, প্রবাসী শ্রমিক, কাজের সময় কিন্তু সেই ফলাফল আমরা দেখছি না। আসলে একটু আনমিউট করতে হবে নোমান ভাই, আপনাকে আনমিউট করতে হবে প্লিজ, ক্যারি অন। আমাদের বড় এই প্রবাসী কর্মী যারা এসেছিলেন কর্মী ভাইরা, তাদের বড় অংশটি অলরেডি চলে গেছে। আর শুধু যেটি আটকে আছেন সেটি হলো আমাদের অলমোস্ট 78%-80% যেটা সৌদি আরবের, আমাদের কাতার, ওমান, আপনার এই বেল্টে কিছু কুয়েত সহ কিছু কর্মী আছেন, আর ফার ইস্টে যেটা আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়াতে বেশি করে একটি বড় রকমের কর্মীর একটা গ্রুপ আছেন। তো এদের এই মুহূর্তে মিডল ইস্টে যারা আছে তাদের চেষ্টা চলছে, তারা রিনিউ করে আবার যেতে পারবে, যেমন বাহরাইন, ওমান আবার ফ্লাইট শুরু করেছে, কুয়েত শুরু করছে, এটা হয়তোবা খুব শীঘ্রই এটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু মালয়েশিয়ার কোনো ব্যবস্থাটা আমাদের হচ্ছে না। শুধু একটা 123 জনের একটা স্পেশাল ফ্লাইট প্লান্টেশনের তাদের প্রয়োজন ছিল, তারা নিজেরা তাদের স্পেশাল ফ্লাইট করে সেই কর্মীকে নিয়েছেন। তার মানে ইট ইজ প্রুভেন যে নিয়োগকর্তার প্রয়োজন থাকলে তারা একটু যদি আমরা পার্সিউ করি তাহলে দেখা যায় যে সেখানে কি একটু কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুযোগ আছে কিনা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট? আমি আসছি সেই জায়গাটায়, যেটি হলো কূটনৈতিক তৎপরতা অলরেডি চলছে। আমরা জানি যে এই কোভিড এর যখন খুব ভালো অবস্থা ছিল তখনও মাননীয় মন্ত্রী মহোদয়, পররাষ্ট্র মন্ত্রী মহোদয়কে নিয়ে 9টি বা 10টি যে আমাদের প্রধান যে দেশগুলো তাদের অ্যাম্বাসেডরদের সাথে কিন্তু কন্টিনিউয়াসলি মিটিং করেছে কিভাবে আমাদের এই কর্মীদেরকে ওখানে রাখা যায়, যারা আছেন বা যারা যেতে পারেন না তাদের ব্যাপারে ব্যবস্থা করে, সেটা কিন্তু অনেকটাই সাকসেসফুল হয়েছে। এখন যারা যেতে পারেন তাদের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ওই দেশের অবস্থা ভালো না হবে, আমাদের অবস্থা ভালো না, সেখানে হয়তো সেই দরজাটি খুলবে না। তাহলে এখন করণীয় কি? করণীয় হলো এই লোকরা তো দিন দিন, যেটা শরীফুল ভাই কিছুটা বলেছেন, তারা কিন্তু এমন একটি পর্যায়ে পড়েছেন যে উনি কারো কাছে হাতও পাততে পারছেন না, আর কারো কাছে ওনার জীবনও চালাতে পারছেন না। হাত পাতা তো দরকার না, তাদের জন্য সরকারের ঘোষিত যে প্রণোদনা 700 কোটি টাকা, সেইটা দ্রুত ছাড় করা যায় কিভাবে? এইটা একটু চাপ তৈরি করা যায় কিনা? আসলে এই জায়গাটায় আমরা আসছি যে এই জায়গায় আন্তরিকতার দরকার আছে, যে সহজ ঋণটি আরো সহজ শর্তে তাদের যদি প্রপার ডকুমেন্টস থাকে যে তারা ওভারসিজ এমপ্লয়মেন্টে ছিলেন,
সেই ডকুমেন্টস এরকে গ্যারান্টি রেখে তাদেরকে আমার মনে হয় ইমিডিয়েটলি তাদেরকে শর্তে ঋণ, এবং তাদের ঋণ শুধু দিলেন না, আপনি তাদেরকে সময় কিন্তু টাকা দিলেন, ওই টাকাটা তো কদিন পরে শেষ হয়ে যাবে। এই যে 13,000 12,000 টাকা করে দিলেন, একটা হতে পারে যে তাদের আপনি আগামী 6 মাস পর্যন্ত মাসিক ভাবে 15,000 টাকা করে দেন, এটি একটি হতে পারে যে তাদের একটা লিস্টেড করে যতক্ষণ পর্যন্ত তারা কর্মক্ষেত্রে না যেতে পারে তাদেরকে এটি ভাতা আপনি দিলেন। এটি 10,000 হতে পারে, 15,000 হতে পারে। অথবা আরেকটি হতে পারে যে তাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা, একটি সমবায় ভিত্তিতে তাদের যে এক্সপার্টিস যেটার উপর গ্রো করেছে সেটার উপরে তাদেরকে ছোট ছোট এন্টারপ্রেনার তৈরি করে দেওয়া। সেই ক্ষেত্রে তাদেরকে যদি এটা কম্বাইন্ড লোন দেওয়া যায়, তারা সেখানে যত না নিজে পায় নিজে দাঁড়াতে পারে। কিন্তু এইসব করবার জন্য তো নোমান ভাই, এইসব করবার জন্য তো আমাদের একটা ডেটাবেস দরকার। তো এই যে এত এইটা আমরা করতে পারলাম না, আমরা ডিজিটাল বাংলাদেশ গর্ব করি, এসব শ্রমিকরা এয়ারপোর্ট হয়ে গেছেন, তাদের পাসপোর্ট আছে, তাদের ডকুমেন্ট আছে, এইটা একটা ডেটাবেস করতে পারলাম না কেন? কোন শ্রমিক কোন দেশে কোন দক্ষতা নিয়ে সে কাজ করছে, এই সিম্পল জিনিসটা আমরা বানাতে পারলাম না কেন আসলে? এটা আমরা ডিজিটাল নিয়ে এত গর্ব করি। আমরা বলি যে আমাদের এক প্রকার ব্যর্থতাই বলতে পারেন। তবে হ্যাঁ, এই কোভিড এর মধ্যে গত 2 বছর ধরে কিন্তু অনেকগুলো কাজ হাতে নেওয়া যায়। আমরা বাইরে থাকা অবস্থায় অনেকগুলো কাজ শুরু হয়েছে, যেমন একটা সেন্ট্রাল ডাটাবেজের সিস্টেম তৈরি হয়েছে এবং একটি অ্যাপস তৈরি হয়েছে, যার মাধ্যমে যে কর্মী বিদেশে যাবে তার যাওয়া থেকে ফেরত আসা পুরোটাই সেখানে রেকর্ডেড থাকবে। যেমন আমার যাওয়া এবং আসার কর্মীদের কোনো রেকর্ড নাই, যে কর্মী চলে আসছেন সেখানে কিন্তু কোনো রেকর্ড আপনি রাখতে পারছেন না। সে কি 2 বছর কমপ্লিট করে আসলো, 5 বছর, না 6 মাস, না 3 মাস? এই ডাটাটি যখন আপনার কাছে থাকবে তখন কিন্তু আপনার জন্য কাজ করতে না, শুধু আমরা শুনছি হচ্ছে হবে, আমরা তো ফলাফল দেখতে চাই, সেটা কিন্তু আসলে পাচ্ছি না। শরীর যদি একটু বলেন যে কাজ শুরু হয়েছে, এখন এটা তো সময় লাগবে। আর এই এখন যারা আছে এটা করাটা খুব একটা কঠিন কাজ নয় আমাদের এখানে। আমার মনে হয় কাজটা কঠিন, কিন্তু কাজটা আমরা দেখতে চাই ডান, সেটা কিন্তু হচ্ছে না আসলে। শরীর যদি একটু বলেন যে গবেষণা আপনারা করেছেন, আর কি ফাইন্ডিংস আছে, যে কোন জেলাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিংবা নারী পুরুষ ভেদে কি আছে, যারা ফিরে তারা কি ধরনের কাজ করছে বেঁচে থাকার জন্য, এবং তাদের চাহিদাটা কি চাইছে তারা? আমরা যেটা দেখেছি গত বছরের এপ্রিলে শুরু হওয়ার পর কোভিড, ডিসেম্বর পর্যন্ত 4,08,000 কর্মী এসছে দেশে। এই বছর আরো যদি আপনি যোগ করেন তাহলে এরা থেকে আসছে। আমরা দেখেছি যে সবচেয়ে বেশি ফেরত আসছে সৌদি আরব থেকে, 1 লাখেরও বেশি, তারপর সংযুক্ত আরব আমিরাত, তারপর আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, যেখানে অনেক কাজকর্ম ছিল সেখান থেকে ফেরত আসছে। এবং এই ফেরত আসাদের মধ্যে অন্ততপক্ষে 50,000 নারী রয়েছে। নারীদের প্রবলেমটা আবার কিন্তু একটু ছেড়ে যাচ্ছে, ডিফারেন্ট। একজন নারী যখন ফেরেন তাকে কিছু আসলে সোশ্যাল কিছু প্রবলেম ফেস করতে হয়, কারণ এখান থেকে তারা যারা যায় তারা তো আসলে খুব একটা সংকট অবস্থায় যায়। তারা যখন ফেরত আসে তখন তারা কোথায় যাবে, কি করবে, আবার তাদের মধ্যে যদি কেউ নিপীড়িত হয়, তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফেরত আসে, যেটা আমরা কোভিডের সময় দেখেছি, সন্তান নিয়ে ফিরছে, নির্যাতিত হয়ে ফিরছে, তাদের জন্য আরেক ধরনের সংকট হয়েছে। আমরা আবার জানার চেষ্টা করেছিলাম যে এই যে যারা কোভিডের সময় আটকে আসে তারা কি করছে। একেবারেই একই মানুষ যাদের সাথে আমরা গত বছরও কথা বলেছিলাম, সেটা যারা দুঃখজনক। আমরা দেখেছি যে অনেকে দিন মজুরের কাজ করছে, ডে লেবারের কাজ করছে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করছে। তারা এই অন্ততপক্ষে প্রায় 50% এই কাজগুলো করছে। বাকি যারা রিমাইগ্রেট করতে পেরেছে, কিন্তু দেখেন রিমাইগ্রেট কত লোক করছে তার বোঝার সহজ উপায় হলো আপনি এই বছর আপনার মাত্র 2 লাখ কমে গেছে। সো তার মানে আমার ফেরত আসছিল 5 লাখ, এই 5 লাখের সাথে আপনার 2 লাখ গেছেও যদি আমি ধরি, তা আমি আরও 3 লাখ রয়ে গেছে। কিন্তু তা তো না, আমার আগেও যে লাইনে ছিল তাদের মধ্যে তো অনেকে গিয়েছে। কাজেই বলা যাবে না যে আমি বরং বলবো বেশিরভাগ লোক যে আমাদের যায়নি, এটা বোঝার সহজ উপায় এটা যে আমার গেলই তো মাত্র 2 লাখ লোক, যে 2 লাখের মধ্যে ফেরত আসাও ছিল, নতুন কর্মী অন্তত 1 লাখ লোক ছিল। তার মানে কিন্তু খুব সহজ হিসাব, অনেক কর্মী রয়ে গেছেন। এটা সহজ উপায়টা কি ছিল? সিম্পলি একটা ডেটাবেস বা গুগল ফর্ম করে এটা পাওয়া খুব কঠিন কাজ না। এবং এইটা আমরা অনেক সময় বলি যে বিদেশ ফেরত লোক তারা ডেমোতে যাবে, গিয়ে ডেটাবেস করবে। দেখুন সে তার ওই মফস্বল থেকে যাবে, গিয়ে সারাদিন লাইনে গিয়ে দাঁড়াবে, ডাটাবেস করবে, এই এত জটিল প্রসেসটা এই ডিজিটাল যুগের দরকার নেই। আপনি একজন মানুষ যখন ফিরছে খুব সহজ হচ্ছে এয়ারপোর্ট। আমাদের দেশে আমি দেখি সংকটের সূত্রটা দেখেন, আপনি টেকনাফ দিয়ে ইয়াবা আসছে, আপনি টেকনাফের দরকার আপনি প্রতি ইঞ্চিতে আর্মি রাখেন, র্যাব রাখেন, আপনি তা না, আপনি ঢুকায় গেলেন, এবার আপনি সারা দেশের জেলা উপজেলা খুঁজতেছেন, হাস্যকর। একইভাবে এয়ারপোর্ট দিয়ে চলে আসছে, আপনি এয়ারপোর্টে সেন্ট্রাল ডেটাবেস সিস্টেম করতে পারছেন না, চলে যাওয়ার পর আপনি বলছেন তুমি এসে ডেটাবেস করছো। এগুলো না একটু ঠান্ডা মাথায় ভাবলেই বোঝা যায় যে এগুলো ঠিক কাজ করবে না। আরেকটি কথা যেটা আমরা দেখছি যে গত 3-4 বছর আমরা একটা দেখছি যে এই মন্ত্রণালয়ের এখন যারা দায়িত্বশীল রয়েছেন মন্ত্রী সচিব, তাদের আন্তরিকতা কোনো ঘাটতি নেই। কিন্তু যেটা নোমান ভাই, এটা সবার কাজ। আপনি পাসপোর্টের ডেটা নিতে হলে পাসপোর্ট অধিদপ্তর, আপনি এয়ারপোর্টের ডাটা নিতে হলে আপনার এসবি বা ইমিগ্রেশন। এই যে সমন্বয়ের ঘাটতি, এইটা একটা বড় সংকট। এবং সমন্বয়ের ঘাটতি যে শুধু মন্ত্রণালয় তা না,
একই মন্ত্রণালয়ের সংস্থাগুলোর বা একই দপ্তরের সাথে আরেক দপ্তরের সংস্থায়, এই জানে না ওর কাছে কি যেটা আছে কিনা। তো এই যে তার ফলাফলটা হয় কি আসলে এইটা প্রবাসীদেরটা বা বিদেশিদেরটা আলোচনা করলে আমাদের সার্বিক সিস্টেমের একটা অংশ মাত্র। তো আমাদের সার্বিক সমস্ত জায়গাটাতে আমাদের অভিবাসনের ব্যবস্থাপনাটা যথেষ্ট সংকট রয়েছে। এই ব্যবস্থাপনা যতক্ষণ আমরা ডিজিটাইজ করতে পারি, আপনাকে আমি সহজ করে যদি বলি, 5 লাখ লোক বা 6 লাখ যদি যায়, প্রতি মাসে গড়ে 50,000 লোক যায়, আপনি 20 ওয়ার্কিং ডেতে 50,000 লোকের কাগজপত্র দেখছেন। কিভাবে দেখবেন আপনি? আপনি দেখতেও পারেন না, ওই ডিজি সাহেব বললে তো খালি সাইনই করতে হয়। তো যেই ডেটাবেস আপনি দেখতে পারেন না, চেক করতে পারেন না, তো ওই কাজ করার দরকারটা কি? আপনি ডিজিটাল করে ফেলেন, যে সমস্ত আবেদন প্রবাস সমস্ত কিছু কারো আসতে হবে না, অনলাইনে হবে, অনলাইনে চেক করে আমরা করবো, যেটা আমি প্রবাসী বা এই কাজগুলোতে এখন আরেকজন দর্শক আছেন, তিনি ফোন দিচ্ছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দাদা, আমি একজন প্রবাসী চট্টগ্রাম থেকে বলতেছি। বলুন বলুন। দাদা, এখানে আমরা তো গত বছর ফেব্রুয়ারি 8 তারিখ দেশে এসেছি। তো আমাদের তো মনে করেন তখন আর বিছানায়, আমরা তো এখন এখানে আছি, দেশে আসছি, এখন তো কোনো কাজ কাম নাই, আমরা বেকার হয়ে গেছি। তো সরকার আমাদেরকে বলতে অনুদান দেবে, কিন্তু এটার তো কোনো ফলাফল পাইতেছি না। আর প্রবাস কল্যাণ ব্যাংকে গিয়েছি, বলতে ওনার আমাদেরকে লোন দিবে 4% হারে, কিন্তু স্যার ওখানে ওরা যে শর্তগুলো দিয়েছে বলতেছে যে এই আপনাকে ট্রেড লাইসেন্স লাগবে এবং দোকানের এগ্রিমেন্ট লাগবে। স্যার আমার কাছে টাকা থাকলে তো আমি নিজেই ব্যবসা করতাম, ওখানে লোন নেবার কোনো প্রশ্নই উঠতে পারতো না। যদি সরকার আমাদেরকে যদি লোন দেয়, তাহলে আমার দরকার হলে কাগজপত্র দিয়ে আমি লোন নিয়ে কোনো একটা ছোটখাটো ব্যবসা করে আমার ফ্যামিলি নিয়ে চলতে পারে। আজকে 1.5 বছরের মধ্যে আমি অনেক কষ্টের মধ্যে আছি। আমি দিন মজুরি করতেছি, ভালো কোনো কোম্পানিতে চাকরি পাইতেছি না। আমি একজন প্রফেশনাল অ্যালুমিনিয়াম ওয়েল্ডার, জি, কিন্তু দেশে আমার কোনো চাকরি নেই। না, আপনার প্রশ্ন শুনে আমরা সুর এবং শর্ট থেকে টের পেয়েছি যে আপনি কতটা বেকায়দার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন। স্বরূপ যদি বলেন যে আপনি যেটা বলেছেন যে পলিসির মধ্যেই তো ভুল, যে বিদেশ থেকে আসছে তাকে বলছে 6 মাসের কাজের অভিজ্ঞতা, ট্রেড লাইসেন্স, সে যে বিদেশে গেছে সেই কাগজটা পাসপোর্টটা দেখানো তো এনাফ এই টাকাটা দেওয়ার জন্য, এবং ফ্রি দিচ্ছে না, তাকে লোন দিচ্ছে। সমস্যা কোথায়? যে কথাটা বললেন, আমরা ঠিক এই কথাগুলোই পেয়েছি সারা দেশ থেকে, যে দিনমজুর মানুষ, তার কাজ করার নাই, সে অন্যের জমিতে কাজ করছে, বেকার, কিছু বলতে পারছে না, সন্তান, পরিবার, এই যে একটা অমানবিক বিষয়, গরিবের চেয়ে গরিব হয়ে গেছে। এবং দেখেন ওই ভদ্রলোক কিন্তু অ্যালুমিনিয়ার খুব তার স্কিল আছে। এই জন্য আমি বলছি যে আমি করতে পারতাম যে আমার 4 লাখ 5 লাখ লোক কারা, এয়ারপোর্টে তার ডেটাবেসটা কি, তাহলে কিন্তু আমি এই লোকগুলোকে দেশের ভিতরে কাজে লাগাতে পারতাম। নানান জায়গায় আমাদের দেশের প্রতি স্কিল কর্মী নাই। দেখুন আজকে সাউথ কোরিয়া বলেন বা ইন্ডিয়া বলেন বা শ্রীলঙ্কা বলেন, প্রতিটা দেশ তার প্রবাসী কর্মীদের দেশের ভিতরে কাজে লাগাচ্ছে। আজকে ধরুন তো ফেরত আসা ব্যর্থ মানুষ তো মনে করলাম, বাদ দিলাম, যেই লোক ধরুন বিদেশে কাতার বা অন্য কোথাও যে লাখ লাখ টাকা আয় করেছে, যে ব্যবসা করতে চায়, সেই যে দেশে এসে একটা বিনিয়োগ করবে, কিছু করতে যাবে, সেরকম কি কিছু আছে? আমরা কেন একটা আমাদের এতগুলো 60-70টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কোনো একটা আমরা প্রবাসীদের দিয়ে দেয় না কেন, যে এখানে প্রবাসীরা খুব সহজে বিনিয়োগ করবে, এসেই তারা ওখানে তাদের প্রতিষ্ঠান করবে, সেখানে প্রবাসীরা কাজ করবে, এগুলো আমরা করতে পারি না কেন? খুব তো কঠিন কাজ না এগুলো, আসলে আমরা ভাবি না, করতে চাই না। ওই যে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে প্রবাসীদের কথা বলার মতন কেউ নেই, প্রবাসীদের কথা বলার জন্য এই যে গণমাধ্যমে তারা মাঝে মাঝে কান্না করে, সাংবাদিক হিসেবে আমাদের কাছে অভিজ্ঞতা শেয়ার করে, এইটুকুই। তাদের কথাগুলো শোনার জন্য কি কেউ আছে? তাদের কোনো সংগঠন আছে? নেই তো, কে তাদের হয়ে কথা বলবে? তাহলে আপনি প্রতিটা জায়গায় পলিসি মেকিংয়ে আপনি 5-10জন প্রবাসীকে রাখেন, আপনি বলেন যে ঠিক আছে প্রবাসীদের আমরা কথা শুনবো, তুমি 5 জন, ঠিক আছে বুঝলাম সে কম জানে, কিন্তু এই যে কথাটা বলছে যে আমি কোত্থেকে ট্রেড লাইসেন্স করবো, এটা যদি আমরা না বুঝি, দেখেন আপনার উন্নয়নের যে ধারণা, আমি 5 স্টার হোটেল থেকে এখানে বসে কাগজপত্র করে আইন করলাম, তোমার পাসপোর্ট লাগবে, 6 মাসের ট্রেড লাইসেন্স লাগবে, ব্যবসা লাগবে, এই মানুষটা কোত্থেকে জানবে, কোত্থেকে এগুলো পাবে? এখন যে উন্নয়ন বলা হচ্ছে, যার জন্য উন্নয়ন, সে কি চায়, সে কিভাবে চায়, যেটা বটম থেকে আসবে, যার কথাটা শুনতে হবে, সেই কথাটা আপনি এই যে প্রবাসীরা আসছে, এই ভদ্রলোক যিনি আজকে টেলিভিশনে বুঝলেন যে তিনি এসছেন প্রায় 18-20 মাস ধরে, কেউ তো তার কাছে যায়নি, কেউ তো তার কথা শুনেনি, সে বলো বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং বিভিন্ন যাওয়ার পর ওই যে আপনি জানতে চাচ্ছেন কোন জেলায়, আপনি দেখেন আমাদের প্রবাসীরা সারা বাংলাদেশের 64টি জেলার মধ্যে বলি 90% হচ্ছে 8 থেকে 10টা জেলা। এই আপনি ঢাকা, কুমিল্লা, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী,
ফেনী, এই 8-10টার মধ্যে আপনি পাবেন। তো আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকের সমস্ত সেবা এই জায়গায় করলে আপনি 90% মানুষ কাভার হয়ে যায়। আপনি করছেন কুড়িগ্রামে, আপনি করছেন পঞ্চগড়ে, তো আপনি কার জন্য সেবা দেবেন? আমার তো ভাবতে হবে আমি কার জন্য কোথায় সেবা দিব। এই যে না ভাবা, মানে পরিকল্পনাহীনতা, সমন্বয়হীনতা। এবং এটা হয় কি, ধরেন আজকে কেউ একজন আসলেন মন্ত্রী সচিব, তিনি তো রাতারাতি করতে পারবেন না। বহুদিন ধরে যে ভুল জিনিসগুলো চলে আসছে, ভাবছি না তার কাছটা কি, দায়িত্ববোধটা কি, জবাবদিহিতা আছে। আগে যে 5 বছর মন্ত্রী ছিলেন তিনি এসে জবাবদিহি করুক, তিনি কি করেছেন। তার আগে ছিলেন, তাদের তো কোথাও জবাবদিহিতা করতে হয় না, কারণ এই মানুষগুলোর জন্য বলার, তাদের কথা বলার কেউ নেই। নোমান ভাই যদি বলেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটু বুলেট আকারে যদি আপনি বলেন যে কার কি করা দরকার, প্রয়োজনটা কি, একটু যদি পয়েন্ট আকারে বলেন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। আসলে জিনিসটা হচ্ছে যে আমি যেটি বারবার বলছি, এটি আমাদের সবার সমন্বিত প্রয়াস, যেটি হলো যে আমাদের জানতে হবে যে আমরা যেমন বলছি লোন দেওয়ার জন্য এই কাগজ লাগবে। বিদেশ থেকে যিনি কর্মী আসছেন তার কাছে প্রথমে যে কোনো একজনকে যদি আমরা জানতে চাই যে তার কাছে কি ডকুমেন্টস আছে, সেটার উপরে যদি আমরা ক্রাইটেরিয়া ঠিক করি যে এই ডকুমেন্টস গুলো একটি বিদেশ থেকে আসা কর্মীর হাতে থাকে, সুতরাং এটি থাকলেই মিনিমাম তাকে আমি লোন দিব। তাহলে আমি জিনিসটা সেট না করে লেট আস টক টু হিম ফার্স্ট যে তার কাছে কি ধরনের ডকুমেন্টস গুলো আছে, যে লিগাল পদ্ধতিতে গেছে, সেটা একটা স্মার্ট কার্ড আছে কিনা, তার পাসপোর্টে ভিসা আছে কিনা, সে ওখানে চাকরি করেছে, এটুকুই যথেষ্ট। এটুকুর উপরে ভিত্তি করে যদি আপনি লোন দেওয়ার ব্যবস্থা করেন তাহলে তারা লোনটা পাচ্ছে। এই যে ভাই একটু আগে কথা বললেন, উনি একজন ওয়েল্ডার, তাকে যদি আপনি কিছু টাকা দিতেন, সে যদি একটা দোকান খুলতে পারতো, তাহলে কিন্তু সে কিন্তু ওয়েল্ডিং এর ব্যবসা করে সে কিন্তু তার ফ্যামিলিটা টিকিয়ে রাখতে পারতো। তাহলে কি হলো, ওই টাকা, কত টাকা তার দরকার ছিল, কিন্তু সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, তার ট্রেড লাইসেন্স এটার কারণে করতে পারছে না। তো এই জায়গায় আমি মনে করি যে আমাদের সদিচ্ছার অভাব রয়ে গেছে। যারা এই দায়িত্বে আছেন তাদের সাথে বিনয়ের সাথে বলবো যে তাদের কথা বিবেচনায় নিয়ে চিন্তা করে আপনারা সহজভাবে তারা যেন এই লোনটি পায়। খুব একটা বেশি কর্মী নয়, 1 লাখ কর্মীকে যদি আপনি এই আওতায় নিয়ে আসেন, মানুষ উইল বি ভেরি হ্যাপি। আমরা এটা চাই যে এই যে টাকাটি প্রধানমন্ত্রী দপ্তর থেকে এসছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এটাকে সহজতে 700 বা 1000 কোটি টাকাটা আপনারা এখানে দেওয়ার যত দ্রুত সময় ব্যবস্থা করেন, কারণ এই কর্মীগুলো নাহলে আরো কয়েক মাস পরে তাদের অবস্থা আরো খারাপের দিকে যাবে। আরেকটি আমি বলবো যে বিমান মন্ত্রণালয় আছেন, যে ইমিডিয়েটলি আমাদের লেবার ফেয়ার চালু করা দরকার, কারণ টিকেটের কোনো নিয়ন্ত্রণ আমাদের নাই। আর আপনি দেখেন যে আপনি যদি টোটাল হিসাব করেন তাহলে দেখবেন যে আমাদের যে কর্মী যায় তার মাত্র 10% হচ্ছে, 9 to 10% বিমান ক্যারি করে, আর এই 90% চলে যাচ্ছে ফরেন ক্যারিয়ার হাতে। তার মানে এই টিকেটের প্রাইস বাড়ার কারণে কারা লাভবান হচ্ছে? আমার দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে টিকেটের প্রাইস, হাই প্রাইসে আদার ক্যারিয়ারের মাধ্যমে অন্য দেশে। তাহলে আমরা কেন এটি লেবার ফেয়ার চালু করছি না? যে যেই দেশগুলো আপনি যদি কম্পেয়ার করেন ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং নেপালের সাথে, সেখানে ভাড়া এত বেশি নয়, একই রুটে কিন্তু যাচ্ছে। তাহলে তারা যদি ওই প্রাইসে ওই এয়ারলাইন্স দিতে পারে, আমাকে কেন দিতে পারবে না? এইসব জায়গাগুলো আমাদের কাজ করা দরকার। আমরা মাইগ্রেশন কস্ট নিয়ে কথা বলি, কর্মীদের সাহায্যের কথা, পাসপোর্টের যে ইস্যু, আপনি থাইল্যান্ডে যদি আপনার স্মার্ট কার্ড থাকে আপনি 24 ঘন্টা পাসপোর্ট পাচ্ছেন, আমাদের এখন স্মার্ট কার্ড হয়েছে, আমরা কেন 48 ঘন্টা পাসপোর্টটা পাবো না বলেন? আমরা যদি তাদেরকে সহজ শর্তে অল্প পয়সায় যদি আমরা একটি অল্প পেজের পাসপোর্ট প্রদান করি, তাহলে এই জায়গাটা তো বড় সাহায্য হচ্ছে। আমরা এইসব জায়গাগুলো কবে ভাববো? আজকে অনেক বছর হয়ে গেছে, আমরা এখন সময় আসছে। আমরা এই ট্রেডের সাথে আমরা অনেক জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি, অনেক জায়গায় আমাদের কাজ আটকে যাচ্ছে। মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ডিজি মহোদয় সহ, কিন্তু আমরা অন্যান্য মন্ত্রণালয়কে এইভাবে পাচ্ছি না। আমরা বারে বারে অনুরোধ করছি যে আপনারা এটার গুরুত্ব বিবেচনা করেন, এই দেশের এদের কর্মীদের কথা, সেক্টরের কথা গুরুত্ব বিবেচনা করে আমাদের এই কাজগুলো করে দেন, আমরা আরো সহজভাবে। অনেক ধন্যবাদ নোমান ভাই। একদম শেষ পর্যায়ে শরীফ আপনাকে দিয়ে শেষ করবো, যদি শেষ 2 মিনিট আপনি বলেন যে কি করতে হবে। নোমান ভাই একটুখানি বলেছেন। নোমান ভাই কিছুটা বললেন যে আমাদের নতুন করে যারা কর্মী যাবেন তাদের জন্য কিছু করার জন্য। আমি যদি সুনির্দিষ্টভাবে আলোচনায় যাই এই মুহূর্তে কি করণীয়, তাহলে আমি প্রথমেই বলবো যে আমাদের যারা আটকে পড়ে আছেন তাদের নাম দরকার, তারা কি কাজে দক্ষ দরকার, তারপর তারা কি করতে চায় সেগুলো যদি আমরা করতে চাই। যে ওয়েল্ডিংয়ে ভালো, যার একটা রেস্টুরেন্ট ব্যবসা ছিল, যে কনস্ট্রাকশনে ভালো, সেই মানুষগুলোকে কাজে লাগানো। তারপর তাদের মধ্যে থেকে যাদের রিমাইগ্রেট করার করবো, বাকিদেরকে দেশের মধ্যে নানান উদ্যোগে নিয়ে চলে। অনেক ধন্যবাদ আপনাকে আসবার জন্য মিস্টার নোমান, আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিকা নিন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.